আমি শিওর স্যার এটা মাসুদ সাহেবের লাশ। আস্তে আস্তে মুখটা খুলেন। শুয়োরের বাচ্চা, কোন লেভেলের পাষণ্ড হলে মানুষ এইভাবে মানুষকে খুন করতে পারে? মানুষ মানুষের উপর এত রাগ? স্যার, যতখানি রাগ হলে একটা মানুষকে খুন করতে পারে, এটা কিন্তু মোটেও কম রাগ না স্যার। কিন্তু এটা রাগ না, লেনদেন ঘটিত হতে পারে। হ্যাঁ স্যার। স্যার আমির সাহেব ঠিক কথাই বলছেন, রাগ থেকে এত টুকরো করা হয়েছে স্যার। দেখছেন না, হাতের টুকরো, পায়ের টুকরো, এগুলো তো পাওয়া গেল, কিন্তু স্যার মাথার টুকরো যদি না পাওয়া যায় তাহলে মানুষ চিনব কিভাবে? একটা কাজ করেন, আশেপাশে একটু ভালো করে খুঁজে দেখেন। জি স্যার, যান। জি স্যার। স্যার, একটা ড্রেস পেয়েছি, মনে হয় এই ড্রেসটা ভিক্টিমের। ওকে, পলিতে রাখেন, ফিঙ্গারপ্রিন্ট যেন নষ্ট না হয়। ওকে স্যার। স্যার, এই যে একটা চাকু পাওয়া গেছে স্যার। গুড গুড, পলি করেন, পলি করেন। আর শোনেন, আবার একটু চারিপাশটা ভালো করে খুঁজে দেখেন, আর কোনো এভিডেন্স পান কিনা। ওকে, পলিটা দেন তো। সাগরসি বলছি। জি, কোন জায়গায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু স্যার। আসসালাম। হ্যাঁ, আপনারা যেখানে আছেন ওখান থেকে ঠিক দক্ষিণ দিকে যাবেন। স্যার আমি জানি আপনি জানিয়েছেন, মাথা পাচ্ছেন না, সেই ব্যাপারে আপনাকে ইনফরমেশনটা আবার দিচ্ছি। আর কি, দক্ষিণ দিকে যাবেন, দেখবেন একটা পার্ক আছে। স্যার, সেই পার্কের ওইখানে একটু খোঁজাখুঁজি করবেন। আই থিঙ্ক ওইখানে একটা বস্তা আছে, ওই বস্তার মধ্যে বাকি অংশ আছে। স্যার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালাম। ধরে নিয়ে চলেন। উঠান, ভালো করে ধরেন। আপনি আমার এই সাইড ধরেন। আপনি নিজে ধরেন, আপনি মুখটা শক্ত করে ধরেন, ব্যথা লাগবে না এখন এভাবে। হ্যাঁ ধরেন, যান আস্তে, হ্যাঁ উঠান। স্যার তো এই জায়গার কথাই বললো। হ্যাঁ স্যার। এই সবাই একটু খুঁজুন তো, চারদিকে দেখেন তো কোথাও কোনো ইয়ে পান কিনা। স্যার তো বললো এদিকেই পাওয়া যাবে। এই যে বোতলটা দেখছেন, এই যে এগুলো কি বোতল স্যার? কিসের বোতল এটা? বিয়ারের? এই এভিডেন্স লাগবে। না, কোনো কিছু পাইনি। এদিকে বস্তা, এই সাইডগুলো, এই ওই জায়গাটা দেখেন তো, ওই জায়গাটা দেখেন তো। এখানে তো কিছু নাই কেন? বট তো স্যার। স্যার,
এ তো মাসুদ রে। মাসুদ, হ্যাঁ স্যার, আগের ভিকটিমের লাশগুলো হতে পারে স্যার। আরে শিওর? শিওর মানে 100% শিওর স্যার। আমি এই থানাতে অনেকদিন ধরে চাকরি করি স্যার। আমি এই এলাকার মোটামুটি সবাইকে চিনি। কিন্তু এটা তো অন্য কারো হতে পারে, বা এর টুকরো লাশ অন্য জায়গায় পাওয়া যেতে পারে। আমি শিওর স্যার, এটা মাসুদ সাহেবের লাশ। ওকে, মুভ, নিয়ে চলেন। আসুন। এভিডেন্স দুটো নেন, দুটো নেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছি। কেমন আছেন? ভালো আছি। ডেকেছিলাম আসলে আমরা কাছাকাছি একটা ইনভেস্টিগেশন এসেছিলাম, তো ভাবলাম আপনার সাথে একটু কথা বলে যাই। জি বলুন। আচ্ছা, আপনার ভাইয়ের মার্ডারের বিষয়ে আপনার কি কাউকে সন্দেহ হয়? না স্যার, আমার তেমন কাউকে সন্দেহ হয় না। ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব বা কেউ চাঁদা টাদা চেয়েছে এমন কিছু? না স্যার, আমার ভাই খুব শান্ত একজন মানুষ ছিলেন স্যার। কারোর সাথে কখনো কোনো দ্বন্দ্বে যায়নি। আর যতটুকু আমার মনে পড়ে, ভাইয়ার ব্যবসার ব্যাপারে অন্তত আমার সাথে কখনো শেয়ার করেনি। আপনার ভাই নিরুদ্দেশ কত তারিখ থেকে? স্যার 10ই নভেম্বর। 10 নভেম্বর। এবং সেদিন সন্ধ্যায় আপনি থানায় অভিযোগ করেছিলেন, তাই তো? জি স্যার, ডায়েরিটা আমি করেছিলাম। সর্বশেষ কখন যোগাযোগ হয়েছিল? ওই দিন দুপুরে। তুমি এগুলা কি শুরু করছো ভাইয়া? কিসে? ভাবি আমারে ফোন দিছিল, তুমি নাকি বাসায় যাও না, টাকা পয়সা ঠিক মতন দাও না, ভাবি তোমার নিয়ে টেনশন করে। তো টেনশন বাসায় দেখতে ভাল লাগে বলো? হ্যাঁ, বয়স হয়েছে না তোমার একটা ভাইয়া? আমি এখন কই ঝামেলা করবো না, তুমি ঝামেলা করে বেড়াইতেছো। এগুলো ঠিক না ভাইয়া। এগুলো কইছে না? এই এই যে বাইরে থাকি, এই দৌড়াদৌড়ি করি, কালে করি, পরিবারের লেগে তো করি। হ্যাঁ, আমি যে জায়গাটা বায়না করছি, এর টাকাটা দিতে দেবো না? এই ব্যবসা ট্যাবসা নিয়ে অনেক ঝামেলায় আছি। ফালতু কথায় কান দিস না তো ভাই। আর খবরদার, এসব কথা দ্বিতীয়বার যে তোর ফোন দিয়ে না কয়, এটা কয়ে দিবি। আর যদি এই কথা তোর আবার দ্বিতীয়বার কয়, এটাও কয়ে দিবি। আমি পরে কিন্তু ওরা খবর করে ফেলাবো, ফাটাই ফেলাবো কিন্তু ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি ওরে ফাটাইও। এখন মাথাটা ঠান্ডা করো, আমার কথা শোনো। অনেক দিনই তো হয়েছে, তাই না? ভাবির একটু সময় দাও, ভালো হইবে। তুই মনে হয় অনেক পাইয়ে গেছিস, বুঝছস? ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাক, যা, আমার কাজ আছে। টাকা দিয়ে গেল না, টাকা। দুপুরে যোগাযোগ হয়েছিল। আচ্ছা, এরপরে সন্ধ্যার পরে সে বাসায় ফেরেনি। কিন্তু আপনার কেন মনে হলো যে এইটুকু সময়ের ব্যবধানে আপনার ভাইয়ের উপরে খুব বড় একটা বিপদ আসতে পারে? বা মানুষের তো নেটওয়ার্কের বাইরেও থাকতে পারে, তার ফোন নষ্ট হতে পারে, বা সে বিজি থাকতে পারে। না স্যার, ভাইয়া সময়কে খুব মূল্য দিত। আর এইসব ব্যাপারে ভাইয়া খুব সেন্সিটিভ ছিল। কোথাও যেতে হলে বাসায় ফোন দিয়ে জানিয়ে পরে যেত। আর সেদিন যখন ভাইয়াকে ফোন দিয়েছি, ভাইয়া ফোন ধরেনি, আর ফোন ব্যাকও করেনি। আমার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত মনে হয়েছে স্যার। সেদিন আমার চাচাও ভাইকে ফোন দিয়েছিল, কিন্তু ভাই ফোন ধরেনি। কয়েকবার রিং হয়েছিল, কিন্তু কল ব্যাক আর করেনি স্যার। তারপরে আমি চিন্তা করলাম ব্যাপারটা থানায় অন্তত জানানো উচিত। এই কারণে স্যার আমি থানায় একটা ছোট্ট ডায়েরি করি। আচ্ছা, ওই দিনের পর থেকে আর খোঁজ করেছিলেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা এইসব বাসায় কারো বাসায় গেছে কিনা? স্যার সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও নেই। ওই দিন বাসা থেকে বের হয়েছে, কোথায় যাওয়ার কথা ছিল? স্যার ব্যবসার কাজে কোথায় জেনে যাওয়ার কথা ছিল, কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে না ভাই আবার মোটরসাইকেলটা ব্যাগ দেয়। ভাই ওরা কিন্তু 2000 ইট চাইছে, ওটা কিন্তু আজকে বিকালেই দিতে হইব। আচ্ছা দেবো না। তাড়াতাড়ি আইতে হবে, জানে যাইতেছি। হ্যাঁ হ্যাঁ, এই থাম থাম থাম, তোর আর যাওয়া দরকার নেই। এক কাজ কর, তুই চলে যা। আমার এক বন্ধু আসবো, ওর গাড়ি দিয়ে আমি চলে যাবো না, যা। তা আমি নামাই দিয়ে কই যাবেন কোন? আরে ভাই, আমার বন্ধুর প্রাইভেট কার আসবো, কইলাম তো, যা, আমি ওই গাড়িতে যাবো, যা। ঠিক আছে, তাহলে সাবধানে যাই, আমি যাইগা। হ্যাঁ যা, আমি যাইগা। যা, যা, যা। ওকে। স্যার ভাইয়ার একটা ছোট ভাই ছিল, যে কিনা ভাইয়ের সাথে সব সময় থাকতো।
সেদিন মোটরসাইকেলটা বাসায় নিয়ে আসে। তারপর থেকে স্যার ভাইয়ের সাথে আমাদের কোনো যোগাযোগই হয়নি। ওই ছোট ভাই কেমন লোক ছিল? স্যার ও কয়েক বছর যাবৎ ভাইয়ের সাথেই থাকতো, ধরতে পারেন আমাদের ফ্যামিলি মেম্বারদের মতনই। স্যার এমনিতে তো খারাপ কিছু দেখিনি স্যার। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। আপনাকে পরে দরকার হবে এবং ওসি স্যার আপনাকে ডেকে পাঠাবে, তখন একটু কষ্ট করে যেয়ে কথা বলে আসবেন। অবশ্যই স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আরমান স্যার। চলেন সেই ছোট ভাইকে খুঁজে বের করতে হবে। স্যার। উফ। এক্সকিউজ মি, ওয়েট দাঁড়ান। জি স্যার। এই লোকটাকে চেনেন? না স্যার। ভালো করে দেখেন, এর নাম জামান। ও আচ্ছা, জামান চিনি স্যার। কোথা থাকে? স্যার ওই যে স্যার ওই দিকে ওদের বাড়ি স্যার। ওরা তো কেউ বাড়ি থাকে না স্যার, ওরা অনেক আগেই চলে গেছে এলাকা ছেড়ে। এখন তো বাড়িতে স্যার জঙ্গল। আচ্ছা, এমন কেউ আছে যে ওর অ্যাড্রেসটা দিতে পারবে? না স্যার। আচ্ছা, ওকে ঠিক আছে, আপনি আসুন। আচ্ছা ঠিক আছে স্যার, সালাম আলাইকুম। স্যার, যে লোক অনেক আগে থেকে গ্রামে থাকে না, সে হুট করে গ্রামে কেন আসবে? এমন কারো কাছে যাবে যেখানে গেলে সবাই তাকে চিনবে এবং শেল্টারও পাবে। সে এমন কারো কাছে যাবে না যেখানে গেলে কেউ তাকে চিনবে না এবং শেল্টারও পাবে না। স্যার, এক কাজ করলে কেমন হয়? ঠিক আছে, ওই ভিকটিমের যে পোলাটা আছে না, ওরে থানায় ধরে নিয়ে যায়, পিটানি দিলে মনে হয় সব বের হয়ে যাবে। স্যার। মিন্টু সাহেব, পাবলিক সেন্টিমেন্ট বোঝেন? জি স্যার। এখন যদি এই ছেলেকে ধরে এনে বাবার খুনের দায় চাপিয়ে দিই, তাহলে তো পাবলিক খেপে যাবে। আর যদি এই জিনিসটা প্রমাণিত না হয়, তাহলে তো উপর থেকে আরো প্রেশার আসবে। আর এমন কোনো মানে স্ট্রং ক্লু আমাদের হাতে নেই যে এটা দিয়ে ওকে ধরবো। সেটা সেই হয়রানি করাও ঠিক হবে না, বরঞ্চ তাকে অবজারভেশনে রাখতে হবে। স্যার, একটা কাজ করলে কেমন হয়? ঠিক আছে, ওই লোকটি যে লোকেশন দিয়েছে তার আশেপাশে সমস্ত সিসি ফুটেজ সংগ্রহ করলে আমরা একটা মোটিভ পেতে পারি। স্যার, এমনও তো হতে পারে মোটরসাইকেলে দুইজন আসছিল, আসার পরে হয়তো মোটরসাইকেল ওয়ালার কাজ আছে, মোটরসাইকেল ওয়ালা চলে গেছে ওখানে নামাই দিয়ে। স্যার, সব কিছু কেমন পেঁচানো মনে হচ্ছে, আমাদের ফাঁদে ফেলার কোনো প্রক্রিয়া চলছে না তো? সেটা হতেও পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, এটা স্যারের সাথে আলাপ করে একটা ডিসিশন নেওয়া যাবে। চলেন স্যারের সাথে পরামর্শ নিই। স্যার। মুভ। স্যার, আসবো স্যার? হ্যাঁ, আসেন আসেন। রিজভি, কি অবস্থা বলেন তো? ভিকটিমের সিডিআর নিছেন? সেটা কি সিডিআর? জি স্যার। স্যার, অ্যানালাইসিস করে দেখলাম যে স্যার যে নাম্বারগুলো পেয়েছি, ওই নাম্বারগুলো সব পরিচিত নাম্বার থেকে কল আসতো স্যার। আননোন নাম্বার থেকে গত এক মাসে কোনো কল আসেনি। আর আমি স্যার 30টি নাম্বার পেয়েছি স্যার। এর মধ্যে যেগুলো আছে সবই হচ্ছে তার আত্মীয় স্বজন, অফিসের স্টাফ, কর্মকর্তা এদের নাম্বার স্যার। ব্যবসায়ী একটা নাম্বার ইউজ করেছে, আবার আত্মীয় স্বজনের সাথে কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, করতেই পারে, কাজ করেন। আর অন্য কোনো নাম্বার আছে কিনা এটা বের করবেন। কিভাবে বের করতে হয় সেটা তো আপনি জানেন স্যার। ওইভাবে এটা বের করবেন। তার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে, এই সিমগুলির সব সিডিআর বের করবেন। স্যার। বের করার পরে যদি আপনি কোনো লিঙ্ক আপ পান, তাহলে ওই লিঙ্ক আপে মুভ করবেন। ঠিক আছে স্যার। এটা তার ফ্যামিলি এবং বিজনেস নাম্বার, বাট যেহেতু সে খুন হয়েছে, এর পেছনে অন্য কোনো নাম্বার থাকবে, এটাই স্বাভাবিক। আবার নাও থাকতে পারে, আমরা এটা দেখি না কি হয়। ঠিক আছে, আপাতত এটা সিরিয়াসলি নিয়েন, কারণ মানুষটাকে কিন্তু বেশ কয়েকটা টুকরা করা হয়েছে। মাথায় রাখবেন, সাংবাদিকরা কিন্তু হাউ করে পড়তেছে, সবাই কিছু জবাব দিতে পারছি না। স্যার। ঠিক আছে। এখানে কিছু নাই। এই সেটটা দেখ।
এই আলমারিটা দেখেন, আলমারিটা। স্যার একটা বাটন ফোন, দেখি 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 দেখি। আরে স্যার, আজকালকার যুগে কেউ বাটন ফোনও ব্যবহার করে? স্যার, চার্জ বেশি থাকে, এই জন্য অপশন হিসেবে এটা ব্যবহার করে। 2টা নম্বরে কথা হয়েছে, এর মধ্যে একটি নম্বরে কন্টিনিউয়াসলি কথা হয়েছে। স্যার, এই 2 নাম্বার যে ব্যবহার করেছে না, এই 2 নম্বরে 2 লোককে ধরতে পারলেই হবে স্যার। সেটা আমরা কিভাবে কনফার্ম করি? এই ফোনটা তো ওনার নাও হতে পারে। জি স্যার। আরমান, স্যার, ওই সাইডটা একটু খুঁজে দেখেন, ওই সাইডটা একটু খুঁজুন। ওকে স্যার। না ইয়া কিছু নেই, আসেন। স্যার, আশেপাশে তো কিছু পেলাম না। ওকে, মুভ মুভ। না না স্যার। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন যশোর জেলার কোতোয়ালি থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। মাসুম একজন ব্যবসায়ী, খুন হলেন 7 টুকরা। মাথা আলাদা করে অন্য জায়গা থেকে রিকভারি করলো পুলিশ। কে খুন করেছিল? তার যে ব্যবহৃত মোবাইল, সেই মোবাইল সার্চ দিয়ে দেখা গেল সে অন্য কারোর সাথে কথা বলে না, শুধু আত্মীয় স্বজন এবং ব্যবসায়িক কারণে কারোর সাথে কথা বলে থাকে। তার কি অন্য কোনো মোবাইল ছিল? সেই মোবাইলে কি কোনো ঘটনা ঘটিয়েছে কেউ? কি হয়েছে তা যদি জানতে চান, তাহলে আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। স্যার, আসবো স্যার? আসেন। স্যার, কি অবস্থা বলেন তো? সেকেন্ড নাম্বারটা পেয়েছিলেন তো? স্যার, স্যার ভিকটিমের আরো 2টো নম্বর পেয়েছি। একটি নাম্বার থেকে একটি মেয়ের সাথে কথা হতো এবং আরেকটি নাম্বার থেকে স্যার একজন ফার্নিচার ব্যবসায়ীর সাথে কথা হতো। স্যার, আমি আরমানকে ডিটেল বের করতে বলেছি। আমি ওই মেয়েটার নাম্বার স্যার ট্র্যাক করার খুব চেষ্টা করেছি, কিন্তু নাম্বারটা অফ পাচ্ছি। মনে হয় স্যার আত্মগোপনে আছে। তার মানে হচ্ছে এখানে। স্যার, আসবো? আসেন। স্যার, রেখার কল লিস্ট। রেখা? স্যার, রেখার নাম্বারের সাথে আরেকটা নাম্বার বেশ কয়েকবার কথা বলেছে। উনি একজন ফার্নিচার ব্যবসায়ী। গুড। মেঘ? মেঘ কিছুটা পরিষ্কার। এক কাজ করেন, ফার্নিচার ব্যবসায়ী কি নাম ওর? ডিটেলস বের করেছেন? স্যার, শাহজাদ আহমেদ। শাহজাদা না হারামজাদাকে জানতে চাই না আমি। ফার্নিচার ব্যবসায়ীকে যে ধরে নিয়ে আসবেন থানায়। স্যার, আমি কথা বলবো, প্রয়োজনে ব্যবস্থা নিব। একে ধরলে কান টানলে মাথা আসে, জানেন তো? স্যার। ওই মেয়েকেও পেয়ে যাবো। স্যার, ওই ফার্নিচার ব্যবসায়ীকে নিয়ে আসেন, আমি কথা বলবো, ঠিক আছে? স্যার, স্যার। ওকে জন, থ্যাংক ইউ স্যার। দাঁড়ান, আপনি শাহজাদা? হ্যাঁ, আমি শাহজাদা। মাসুম খুন হয়েছে। মাসুম? কোন মাসুম? জসিমউদ্দিন মাসুম ব্যবসা করে। অবশ্য যাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন তাকে তো না চেনারই কথা। কি কোন স্যার, খুন হয়েছে? আমি তো এসবের কিছুই জানি না। যেহেতু খুন হয়েছে, খুন করেছিস, ওনাকে তো আর সন্দেশ খাওয়াসনি। স্যার, ওনারে আমার খুন করার কি দরকার? দরকার হলে খুন করতি, তাই না? স্যার, আমি একটা ছোটখাটো ফার্নিচারের ব্যবসায়ী, আমি কেন ওনারে খুন করতে যাব? তাছাড়া ওনারে খুন করে আমার কি লাভ? কর, আমার সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন আছে, সে ফার্নিচার নিত, এই সবই। তাছাড়া আমি ওনারে খুন করুন কেন? খুন করার তো কোনো কারণই নাই। থানায় নিয়ে বাটাম দিলে সব গলগল করে বলবি। আরমান, স্যার। হ্যান্ডকাপ পরা। ওকে স্যার। শাহজাদা সুন্দর একটি নাম, নামের তো সুবিচার করলি না। খুন করেছিস কেন? স্যার, আমি খুন করি নাই। একটা কথা বলুন স্যার। স্যার,
আপনারা কি জোর কইরা যে খুন করে না তাকে দিয়া এই খুনের দায় চাপান? স্যার না পিটালে কাজ হবে না, দুটা দিব নাকি? ওয়েট ওয়েট, না, কেউ খুন না করলে আমরা তাকে দোষারোপ করি না, বরং তাকে সহযোগিতা করি যেন সে অহেতুক হয়রানির শিকার না হয়। খুন করলি কেন? আমি খুন করি নাই স্যার। মাসুমের সাথে তোর যোগাযোগ হয়েছে সেই প্রমাণ আমাদের কাছে আছে। মাসুমের সাথে রেখার যোগাযোগ হতো এবং রেখার সাথে তোরও যোগাযোগ হতো। তাহলে রেখা ভাবির জিজ্ঞাসা আমার সম্পর্কে? রেখা ভাবি কয়েকদিন আগে আমার কাছে ফার্নিচারের অর্ডার দিছিল তার নতুন বাসার জন্য। আরে ভাবি কেমন আছেন? জি ভাই ভালো আছি আমি। আমি আপনার কাছে যাচ্ছিলাম, খুব ইমার্জেন্সি একটা উপকার করতে হবে আমার। কি উপকার ভাবি? আপনার ভাই এই বাসাটা পছন্দ করে না, সে চায় না আমি এই বাসায় থাকি। আপনি তো এই এলাকার অনেক বছর ধরে, আপনি যদি আমাকে একটা বাসা খুঁজে দিতেন খুব উপকার হতো। আর নতুন বাসায় উঠলে তো কিছু ফার্নিচারের দরকার আছে, আমাকে যদি একটু বাসাটা খুঁজে দেন খুব উপকার হয় আমার। মাসের পয়লা হলে ভালো হইতো। আমি এই বাসাটা পাল্টাতে চাইনি, কিন্তু আপনার ভাই এই বাসা নিয়ে খুব বিরক্ত, সে এই বাসা আসতেই চায় না। এই বাসাটা পাল্টাতে পারলে খুব উপকার হতো। আচ্ছা দেখছি ভাবি, আসসালামু আলাইকুম, আসি। জি। মাসুম ভাই বাইসে থাকলে সেও আমাকে অনেক ফার্নিচারের অর্ডার দিত। এছাড়া আমি আর কিছুই জানি না স্যার। মাসুম আর রেখার মধ্যে সম্পর্ক কি? তবে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী? তাহলে রেখা পলাতক কেন? কয়েকদিন আগে বাসায় নতুন ফার্নিচার উঠিয়েছে, আর স্বামী খুন হয়েছে এ বিষয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই কেন? স্যার মাসুম ভাই যে খুন হয়েছে এই কথাটাই তো আমি জানতাম না। ম্যাডাম কিছু ফার্নিচার লইছিল আমার কাছ থেকে, মাসুম ভাই সেই ফার্নিচারের জন্য অ্যাডভান্স টাকা দিছিল। এছাড়া তো আমি আর কিছুই জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি তো আপনার দোকানে যেতে গেছিলাম। ও আমি ওই সামনে একটা অর্ডারের জন্য সামনে যেতেছিলাম। ও আচ্ছা ভালো হয়েছে। আচ্ছা আমার কিছু মাল দরকার বুঝছেন। মাল? কি কি মাল কোন? একটা ওয়াল শোকেস আর একটা ওয়ার্ড্রোব, একটা বক্স কাট, একটা ড্রেসিং টেবিল দিয়ে দিন। ও আচ্ছা, কত আছে দেন তো? বেশি না, 3,65,000 টাকা। আপনি 15,000 টাকা কম দিন, 3.5 লাখ টাকা দিলেই হইব। হ্যাঁ কি কন, শামসুর দোকানে গেছিলাম, শামসু আমার আরো কম করলো। আপনি পরিচিত লোক যদি এসব কন। ভাই শামসু কি কার্ড দিবে আপনারা কইছে? কয় নাই। সে ওই আলতু ফালতু আজে বাজে কার্ড দিয়ে আপনারা সব বানায় দিব। আমার কাছে সব সলিড কার্ড, মেহগনি কার্ড পাইবেন, একটু ভেজাল পাইবেন না। না সে ভরসা আছে, আপনি পরিচিত, আপনি ভালো মানুষ, কাজে 2 নাম্বারই করবেন এটা আমি জানি, সেই জন্যই আপনার কাছে আসা। আচ্ছা শোনেন তাহলে ইয়া করে, এই যে অ্যাডভান্সটা রাখেন। কত আছে? 50,000 আছে, রাখেন, বাকিটা পরে হিসাব করবো না। আচ্ছা ভাই আচ্ছা। আচ্ছা আমি লোক পাঠিয়ে দিলে ওই মালগুলো দিয়ে দিন। হ্যাঁ 3 দিন পরে পাঠা দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। রেখার নতুন বাসার ঠিকানা কোথায়? শ্যামড়াপাড়া। শ্যামড়াপাড়া কোথায়? সেখানে 3 তলা বাড়ির 19 তলা স্যার। আরমান স্যার। মিন্টু স্যার। হাই দাঁড়ান, আপনি কি রেখা? জি। মাসুদ কি আপনার হাজবেন্ড হয়? জি। আপনার স্বামী মারা গিয়েছে আর আপনি থানায় একটি ইনফর্ম করেননি, জিডিও করেননি? আমার স্বামী মারা গেছে মানে? কি বলছেন এসব আপনারা? আচ্ছা, নভেম্বরের 10 তারিখ আপনার স্বামী নিখোঁজ হয়, 11 তারিখ তার মার্ডার হয় এবং 14 তারিখে তার টুকরো টুকরো লাশ পাওয়া যায়। অথচ এতদিনের মধ্যে আপনি জানেন না আপনি কেমন স্ত্রী। উনি তো প্রথম সংসারে গেলে আমার সাথে যোগাযোগ রাখে না। তাই বলে এতদিন পরেও আপনি মৃত্যুর খবরটা জানতে পারলেন না। আজ আপনি যদি মারা যেতেন তাহলে তিনি কি খবরটা জানতেন না?
আমার কিছু হলে তো তাকে খবর দেওয়ার মতো আমার আত্মীয় স্বজন আছে, কিন্তু তার কিছু হলে তো আমাকে খবর দেওয়ার মতো কেউ নেই। কারণ আমাদের বিয়েটা হয়েছে গোপনে, উনি তো আমাকে কারোর সাথে পরিচয় করিয়ে দেননি। খুবই সস্তা এবং অগ্রহণযোগ্য একটি কথা। আপনি থানায় চলুন আমাদের সাথে, তারপর কথা হবে। থানায় কেন? আপনি এখনো বুঝতে পারছেন না থানায় কেন? আপনাকে আদর যত্ন করা হবে। ওসি স্যার কথা বলবেন, চলেন। চলো স্যার, চলেন চলেন। আচ্ছা, আপনি তো রেখা না, সুমনা। স্যার আমার ডাক নাম রেখা। ওকে, সুমনা ওরফে রেখা। মাসুমের সাথে বিয়ে হয়েছিল কতদিন? ওনার ফ্যামিলি জানে না? না স্যার, জানে না। কিন্তু এতদিন আগে বিয়ে হয়েছে, তবুও আপনি জানাননি কেন? স্যার আমাদের বিয়েটা হয়েছিল গোপনে, আর ওর সংসারে ঝামেলা হবে তাই জানায়নি। আচ্ছা, একটানা এতদিন তার সাথে যোগাযোগ নেই, সে খুনও হলো, কিন্তু আপনি তার খোঁজ খবর নিলেন না কেন? স্যার খোঁজ নিতে গেলে তো আমাদের সম্পর্কটা জানাজানি হয়ে যাবে, তাই খোঁজ নেওয়া হয়নি। ও তাই নাকি? তো আপনি যেহেতু জানেন না, তাহলে বাসা ছেড়ে পালিয়েছেন কেন? না স্যার, আমি তো বাসা ছেড়ে পালাইনি। তাহলে বাসা পরিবর্তন করেছিলেন কেন? স্যার আগের বাসায় একটু সমস্যা ছিল তাই। একজন বিবাহিত নারী বাসা পাল্টাবে, তখন তো তার পাশে স্বামী থাকা দরকার, কিন্তু এখানে উল্টাপাল্টা হলো কেন? আর বাসা পাল্টানো তো সবাই বাসা পাল্টা 1 তারিখে, আপনি 10 তারিখের পর পাল্টালেন কেন? যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দিন। আপনি সত্যি কথা বলুন, নাহলে এমন দুর্ভোগে পড়বেন যে সেটা ভাবতেও পারছেন না এখন। স্যার উনি আমার স্বামী ছিল না। তাহলে? আমার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সে... কোনো কিন্তু নয়। ওনার সাথে কিভাবে পরিচয়, কিভাবে প্রেম হয়েছিল এবং সর্বশেষ কি ঘটেছিল, সত্যি করে উত্তর দিন। স্যার বসেন। আপনি আমাকে কল দিয়েছেন না? জি ভাইয়া, আমি কল দিয়েছি। আচ্ছা, চাকরিটা কি আপনার খুবই দরকার? জি ভাইয়া, আমার চাকরিটা খুব দরকার। আমি শুনেছি আপনার বন্ধু নাকি রাতুল চৌধুরী, আমাকে যদি ওনার ওইখানে একটা চাকরির ব্যবস্থা করে দিতেন আমার খুব উপকার হতো। আচ্ছা, বাড়িতে কে কে আছে আপনার? ভাইয়া আমার মা আছে, ছোট ভাই আছে, আর বড় আপুর বিয়ে হয়ে গেছে। আপনি কি ম্যারিড নাকি সিভিতে লেখার জন্য আনম্যারিড লিখেছেন? না না ভাইয়া, আমি সত্যিই আনম্যারিড। এটা আমার কোনো যায় আসে না কে ম্যারিড কে আনম্যারিড। আপনাকে আমি উপকার করতে পারলেই হলো। আপনার চাকরি দরকার, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলে আপনার চাকরির ব্যবস্থাটা করে দিব। জি ভাইয়া। আমার ফ্রেন্ড খুব জলি মাইন্ডের, সে ইচ্ছে করলে আপনাকে চাকরিটা দিতে পারবে। বিশেষ করে যদি আমি রিকোয়েস্ট করি, এটা ফেলবে না। সেটা সমস্যা না, আমি রিকোয়েস্ট করলে সে আপনাকে চাকরিতে নিবে। আমি আসলে যার জন্য রিকোয়েস্ট করব তার তো যোগ্যতা থাকা উচিত, মানে সে আমার চোখের ভাষা বুঝতে হবে, আমি কি বলি সেটা বুঝতে হবে, তাহলে তো আমি তার জন্য রিকোয়েস্ট করবো, তাই না? ভাইয়া আমি আপনার এত কঠিন কথা বুঝতে পারছি না, মানে একটু যদি বুঝিয়ে বলতেন। আপনার বুঝতে হবে না, এটা সময় হলেই বুঝবেন। আমার চাকরিটা দরকার না? জি ভাইয়া, খুব দরকার। তাহলে তো বোকা সাজে আছেন কেন? তো চালাক হন, বোকা সাজেন কেন? তাহলে একটা কাজ করেন, আজকে বিকেলে আমার সাথে একটু দেখা করেন। কেন ভাইয়া? আবার প্রশ্ন করেন, চাকরিটা আপনার দরকার না? জি। তাহলে এত প্রশ্ন করছেন কেন? আমি যেভাবে বলি সেভাবে কাজ করেন। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে আসি। বসো।
কাজ করি, চলো আগামী মাসে কক্সবাজার থেকে ঘুরে আসি। ভাইয়া কেন কক্সবাজার কেন যাব আমরা? আরে বোকা, কক্সে কেন যাই তুমি জানো না সুন্দরী? আচ্ছা ভাইয়া, আমার যে একটা কাজের কথা বলেছিলেন ওই প্রজেক্টের কি খবর? শুধু চাকরি প্রজেক্ট চাকরি প্রজেক্ট। একটা কাজ করি, আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি, একটু টাইম স্পেন্ড করে আসি, তারপর না হয় চাকরিতে জয়েন করবে। মনে করো তোমার চাকরি হয়ে গেছে কনফার্ম। ভাইয়া আমি শুনেছি রাতুল চৌধুরী নাকি মানুষকে অনেক বড় বড় প্রজেক্ট দেয়। আপনি যদি আমাকে একটা বড় প্রজেক্ট নিয়ে দিতেন আমার জন্য অনেক ভালো হতো। তোমাকে তো আমি আগেই বলেছি, যে আমার চোখের ভাষা না বুঝবে, মনের ভাষা না বুঝবে, আমার কথা না বুঝবে, তার জন্য তো আমি রিকোয়েস্ট করবো না সুন্দরী। কেনই বা করবো? ভাইয়া আপনি যেমনটা মনে করেছেন আমি কিন্তু ওই টাইপের মেয়ে না ভাইয়া। আর আমি জানি তুমি ওই টাইপের মেয়ে না, সেজন্য তো তোমার পিছনে আমি একটা সময় নষ্ট করছি। আরে তোমার কি মনে হয় আমার এত সময় আছে এত সময় নষ্ট করার? আমার ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, আমার কত কাজ। আরে তোমার মতো মেয়েরা আমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য লাইন ধরে আছে, সময় নাই। কিন্তু তোমার সাথে আমার ব্যাপারটা যায়, বুঝতে পারছো? মানে একটু ব্যাপারটা যায় আর কি, সেজন্য তোমার সাথে আমি একটু সময় দিই। ঠিক আছে ভাইয়া, আমার একটু প্রজেক্টটা নেওয়ার ব্যবস্থা করে দেন। আচ্ছা, তোমার প্রজেক্টের ব্যাপারটা আমি দেখবো। আর আমি তোমাকে যে প্রজেক্টের কথা বলছি, মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? তুমি এই ব্যাপারটা একটু মাথায় রাখো। এই প্রজেক্টটা তুমি গেলেই তোমার চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা চলো, অন্যদিন কথা হবে। জি ভাইয়া। চলো। আচ্ছা চলো চলো। স্যার তারপর থেকে ওনার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব হয়, আর বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেম হয়। সবই এক কেস, প্রথমে বন্ধুত্ব, পরিচয়, তারপর প্রেম। জি স্যার। ও, এখনো তো আমাকে আসল উত্তরটাই দিলেন না। এই রোমান্টিক গল্প শুনে তো আমার কোনো লাভ নেই। এখন আমাকে বলুন কিভাবে ক্রাইম করেছেন, কিভাবে এবং কেন? স্যার অনেকদিন আমার সাথে প্রেম করার পর সে আমাকে বিয়ে করেনি, আর সে আমাকে কারোর সাথে মিশতেও দিত না। সে চাইতো আমি তার রক্ষিতা হয়ে থাকি। এটা নিয়ে ওই দিন তর্কও হয়েছিল। তারপর এনো, তোমার জন্য একটা ছোট্ট গিফট। কিসের গিফট? ড্রেস? খুব একটা সুন্দর না, কেমন জানি। কি বলো? এটা প্রাইস কত জানো? 5,000 টাকা, ফিক্সড প্রাইস। কি? এই ড্রেস 5,000 টাকা? তোমাকে তো দোকানদার ঠকাইছে। এটা খুব বেশি হলে যাই হোক, বাদ দিই। তোমার ঘরে তো কোনো ফার্নিচার নেই। আচ্ছা যাই হোক, কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমি যার হই তার কোনো চিন্তা নাই, সব চিন্তা আমার হয়ে যায়। তোমার ফার্নিচারের দায়িত্ব আমার, তোমার সম্পূর্ণ ঘরের ফার্নিচার আমি দিব, কোনো চিন্তা করো না। তুমি আসলে অনেক ট্যালেন্ট, তুমি আমার প্রতি অনেক কিছু বুঝো, সেজন্য তোমাকে আমার ভালো লাগে। তুমি আমার কাছে আসবা না। কি? কেন? তুমি আমাকে বিয়ে করবে না? আচ্ছা এই ব্যাপারটা নিয়ে আমরা পরে কথা বলি, চলো একটু। না, তুমি যদি আমাকে বিয়েই না করো তাহলে আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক রাখার দরকার নেই। আচ্ছা, আমি তোমাকে বিয়ে করার কথা একবারও বলেছি? কেন? তুমি আমাকে ভালোবাসো না? আচ্ছা, ভালোবাসলেই বিয়ে করতে হবে এটা কোথাও লেখা আছে? আচ্ছা, কোনো কিছুর অভাব রেখেছি আমি তোমাকে ভালোবাসি বলেই এই ঘর দিয়েছি, এই ফার্নিচার দিচ্ছি, তোমার কোনো কিছুর অভাব রাখছি আমি? বলো। অভাব পাওয়া না পাওয়ার ব্যাপার না, সম্মানের ব্যাপার। যদি আমাকে বিয়ে না করবে তাহলে আমাকে ভোগ কেন করছো? সবকিছু চাওয়ার আগে পাচ্ছ তো, সেজন্য অধিকার খাটাচ্ছ, তাই না? হ্যাঁ, চাওয়ার আগে আমি তোমাকে সবকিছু এনে দিচ্ছি, ড্রেস এনে দিচ্ছি, খাওয়া দিচ্ছি, থাকা দিচ্ছি, কি দিচ্ছি না তোমায় বলো তো? যদি না পেতে না তখন বুঝতে, তখন এত অধিকার খাটাতে পারতাম না। তুমি আমাকে ছেড়ে দাও, অন্য কারোর সাথে রিলেশনে জড়াও, দেখো আমার থেকে ভালো থাকতে পারো কিনা, চাইলে বিয়েও করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। সরি। সরি? প্রতিদিন এই সমস্যা সেই সমস্যা, আর কোনো কিছু কমতি রাখছি? আচ্ছা ঠিক আছে, তুমি মাথা গরম করো না, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি।
আসলে তুমি না সিচুয়েশন বুঝো না। সরি, রাগ করো না। আচ্ছা তুমি বলো, তোমাকে যদি আমি বিয়ে করতেই পারতাম তাহলে কি লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম? লুকিয়ে প্রেম করার মজাটাই কিন্তু আলাদা, ঠিক না? এটার ভিতরে কিন্তু একটা কেমিস্ট্রি আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার দায়িত্ব নিয়েছি না, তোমার যা যা দরকার সবকিছু আমি দিয়ে পরিপূর্ণ করে সাজিয়ে দেবো তোমাকে। কুত্তার বাচ্চা, মন চাইতেছে তো 2 গালে চড়াইতে। আরে বললাম তো চিন্তা করো না, আমি আছি না, আমি থাকতে তোমার কিসের চিন্তা? না, একদমই চিন্তা করছি না। আমি চিন্তা করব কেন বলো? আমাদের মতো মেয়েদের জন্য তো সংসার না, আমরা তো বড় লোকদের খেলার পুতুল। ঘুরে ফিরে শুধু একই পেঁচাল, আবার শুরু করলি না? হ্যাঁ, শুরুর কি দেখছি? শুরু তো এখনো করিনি, শুরু করব। রাগ করো। আচ্ছা এসব কথা বাদ দাও না, চলো না, বুঝোই তো ওয়েদার ডিমান্ড। তুই কি মানুষ নাকি নরপিচাস? স্যার, আমার কাছে একই প্রশ্ন, মাসুদ কি মানুষ ছিল নাকি নরপিচাস ছিল? আমার ভালোবাসা তার কাছে টাইম পাস ছিল, আমাকে সে বিয়ে করতে চায়নি, সে আমাকে অস্বীকার করেছে, আমাকে শুধু সে টাকার বিনিময়ে ভোগ করতে চাইতো। যেহেতু সে প্রথম থেকেই আপনাদের সম্পর্কটাকে গোপন রেখেছে, আপনার তখনই বোঝা উচিত ছিল যে তার লাইফে আপনি ছাড়া অন্য কোনো সম্পর্ক আছে এবং এই সম্পর্কটাকে সামনে আনলে তার প্রবলেম হবে। তাই আপনাদের সম্পর্কটাকে সে সামনে আনেনি। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দেন স্যার। না না, মাফ করার সুযোগ আমার নেই, আর এটা আমার এখতিয়ারেও নেই। যদি মাফ করা আমার কাজ হতো, আমার যদি সুযোগ থাকতো, তবু আমি মাফ করতাম না। আমি আপনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করতাম। মানুষ দেখুক, আপনাদের এসব কর্মকাণ্ড দেখে মানুষ শিখুক যে পরকীয়া একটা সুস্থ সম্পর্ক না। স্নিগ্ধা, মিন্টু, এভাবেই থাকুক, চলুন। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। ভিকটিম এবং খুনি দুইজনই অসুস্থ সম্পর্কে জড়িয়েছিল। এই অসুস্থ সম্পর্ক সমাজে আমরা আর দেখতে চাই না। আপনার বিবেককে যদি সচেতন করেন কোনটা পাপ, কোনটা ভালো, কোনটা মন্দ, এই কাজ করার আগে যদি আপনি আপনার বিবেককে একটিবার জিজ্ঞেস করেন, তাহলে হয়তোবার এমন পরিস্থিতি শিকার কাউকে হতে হবে না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।